নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জিডিএস সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে উপস্থাপিত হয়েছি তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে, যেখানে জিডিএসের মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হয়, শুধুমাত্র কি মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই এই লিস্টটা করা হয়, না এর পিছনে আরও কিছু কারণ রয়েছে, সেটাই তোমাদের জানাবো। যে জিডিএস মেরিট লিস্ট তৈরির একেবারে পুরো প্রসেসটা। এবার কম নম্বরে কিন্তু চাকরি নিশ্চিত। যে এইভাবে তোমরা যদি ফিল আপ করে থাকো, তাহলে তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে। কেননা 90% নম্বরেও হবে না চাকরি, একেবারে গোপন ট্রিক্স। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো প্রতিবারের মতো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। যখনই নতুন চাকরির আপডেট দেব, সবার আগে তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলি। তো ইন্ডিয়া পোস্ট জিডিএসের তরফ থেকে যে নতুন ভ্যাকান্সিটি রিলিজ করা হয়েছে, প্রায় 44,284টি শূন্যপদ, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2500টির বেশি শূন্যপদ। তো এই 2500টির যে বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, সেখানে কি শুধুমাত্র 90%-এর উপরে থাকা প্রার্থীরাই কি সিলেকশন হবে? এমনটা কিন্তু প্রত্যেকটা জিডিএস ক্যান্ডিডেটদের। তো যারা এখানে ফিল আপ করেছো, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো সেটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখে নিই প্রথম টপিকটি। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে জিডিএস মেরিট লিস্টটা কিভাবে তৈরি করা হয়। দেখো, প্রথমেই তোমাদের বলে দিই যে জিডিএসের মেরিট লিস্ট তৈরি করার প্রথম প্রসেসটা হচ্ছে ফর্ম ফিল আপ করা। অর্থাৎ একজন যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করবে, সেটা হচ্ছে তার প্রথম ধাপ। তারপরে যখন ফর্ম ফিল আপের ডেট অতিক্রম হয়ে যাবে, তখন তৈরি হবে মেরিট লিস্ট। তো এই মেরিট লিস্টে প্রার্থীর নামটা আগে দেখা হবে এবং তার ডেট অফ বার্থটা দেখা হবে। তারপরে যে লিস্টটা তৈরি করতে পূর্ব মুহূর্ত শুরু হয়ে যাবে, সেখানে তোমাদের প্রিফারেন্সটাকে সিলেক্ট করা হবে, যে ওই ক্যান্ডিডেটটা কোন প্রিফারেন্সে ফর্মটা ফিল আপ করেছে। তো দেখা গেল তোমরা টোটাল 10টি পোস্ট প্রিফারেন্স দিয়েছো, তার মধ্যে প্রথমটিতে ধরো তোমরা রেখেছো 1 নম্বরটাকে সিলেকশন করেছো, অর্থাৎ চয়েস করেছো, এবং 2 নম্বর পোস্টটি অফিসটি সিলেক্ট করেছো। তো প্রথমেই তোমাদের দেখে নেওয়া হবে চলো। তো প্রথমে তোমাদের দেখা হবে পোস্ট প্রিফারেন্সটা, অর্থাৎ তোমরা 1 নম্বরে ফিল আপটা করেছো। এই প্রিফারেন্সটাকে তোমরা চয়েস করেছো। তো প্রথমে তোমরা সিলেকশন করলে 1 নম্বর, আর একজন ব্যক্তি করলো 2 নম্বর। তো এখানে অ্যাপ্লাই করলো মেল প্রার্থী, আর এখানে অ্যাপ্লাই করলো এখানে তোমাদের আগে প্রথমেই তোমাদের নম্বরটা দেখা হবে। ধরো একজন প্রার্থী এখানে 90%-এ অ্যাপ্লাই করেছে, আর এখানে একজন ব্যক্তি সেও কিন্তু অ্যাপ্লাই করেছে 90%-এ। বেশ ভালো কথা যে দুটি পোস্ট অফিসেই সমান ব্যক্তি রয়েছে, অর্থাৎ এখানেও 90%-এ সে সিলেক্ট করেছে, আবার 2 নম্বর পোস্ট অফিস সিলেক্ট করেছে, সেও 90%-এ ফিল আপ করেছে। তো এখানে একটা বোঝার ব্যাপার আছে যে দুটো পোস্ট অফিস নিয়ে যখনই আমরা আলোচনা করব, একটু হয়তো তোমরা গুলিয়ে ফেলবে। তো আমি একটার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো ধরো প্রথমে তোমরা ফিল আপ করলে 1 নম্বর পোস্ট অফিস। তো এখানে পোস্ট অফিস যেটা তুমি ফিল আপ করলে, এখানে তুমি 90%-এ অ্যাপ্লাই করলে। 90%-এ অ্যাপ্লাই করলে এখানে তুমি রেখেছো পোস্ট প্রিফারেন্সে 1-এ, আর অন্য একজন ব্যক্তি ফিল আপ করেছে, সেও রেখেছে পোস্ট প্রিফারেন্সে 1-এ। অর্থাৎ তুমি প্রথম চয়েস করেছো মালদা ডিস্ট্রিক্ট। তো এই মালদা ধরো একটা ডিভিশন বা পোস্ট অফিস, তো মালদা পোস্ট অফিসে তুমি করলে 1 নম্বরে চয়েস,
ধরো আমি রাখলাম অঙ্কিতা নামের একটি মেয়ে, সে 1 নম্বর পোস্ট অফিস সিলেক্ট করলো। আর একটা সিলেক্ট করলো ধরো জয় নামে। এবার জয় নামের ব্যক্তিটাও সিলেক্ট করলো, সেও কিন্তু পার্সেন্টেজ পেয়েছে 90, অর্থাৎ 90% নিয়ে সেও কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। এখানে অ্যাপ্লাই করলো এ অর্থাৎ অঙ্কিতা, আর এখানে আবেদন করলো জয় নামের এক ব্যক্তি। তো এটা ছিল তার প্রথম অপশন, অর্থাৎ প্রথমে তোমাদের দেখা হবে যে অ্যাপ্লাইটা কে করেছে, তার নামটা, তারপরে সে পার্সেন্টেজ কত পেয়েছে। তো অবশ্যই যে বেশি পার্সেন্টেজ থাকবে তাকেই সিলেক্ট করা হবে। তো আমরা এখানে দেখে নিলাম যে এখানে সে 90% পেয়েছে আর দ্বিতীয় ব্যক্তিরও 90% পেয়েছে। তাহলে এবার তাকে কিভাবে সিলেক্ট করা হবে? এবার তাকে সিলেক্ট করা হবে যে তার এজ লিমিট, অর্থাৎ তার বয়স কত রয়েছে। এখানে ধরো একজন ব্যক্তির বয়স দাঁড়াচ্ছে 17 বছর, আর এখানে একজন ব্যক্তির বয়স দাঁড়াচ্ছে 19 বছর, অর্থাৎ সে তুলনামূলক 2 বছরের পুরাতন ক্যান্ডিডেট। তাহলে তাকে কিন্তু এবার যে 19 বছর বয়স হলো, অর্থাৎ যার বছর বয়স বেশি, তাকে কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ সে 90%-এ দুইজন ব্যক্তি রয়েছে। এখানে প্রথম অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে যে তার বয়সটা কার বেশি রয়েছে, অর্থাৎ যার বয়সটা বেশি হবে সে সিলেকশনটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ যার বয়স কম সে কিন্তু সিলেকশনটা পাচ্ছে না। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখা গেল যে দুজনেরই বয়স সীমা একই রয়েছে, অর্থাৎ এরও 19 বছর দাঁড়াচ্ছে আর জয়েরও 19 বছর দাঁড়াচ্ছে। তাহলে এবার কাকে দেওয়া হবে? এবার তখনই দেওয়া হবে সেই ব্যক্তিকে, তখন তার যে ব্যক্তি মেল না ফিমেল, অর্থাৎ সে ছেলে না মেয়ে। যদি সে ছেলে হয় তাহলে সে পাবে না। অর্থাৎ এখানে তোমরা জানো না যে জিডিএস একমাত্র চাকরি যেখানে সর্বপ্রথম মহিলাদের প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ তাকে কিন্তু বাদ দিয়ে যে মহিলা প্রার্থীর বয়সটা রয়েছে সেম বয়স, তখন তাকে মহিলা হিসাবে বিবেচনা করা হবে। অর্থাৎ সে যদি ফিমেল ক্যাটাগরি থাকে অবশ্যই তাকে নিয়ে নেওয়া হবে, আর দুজনেই যদি মেল থাকে তাহলে যার বয়স বেশি তাকে নেওয়া হবে। তাহলে তোমরা বুঝতে পারলে প্রথমত দেখা হচ্ছে পার্সেন্টেজ, তারপরে দেখা হচ্ছে এজ লিমিট অর্থাৎ বয়স, তারপরে সে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা, তারপরে দেখা গেল দুজনেরই মেল বা দুজনেই ফিমেল রয়েছে, তাহলে কাকে জবটা দেওয়া হবে। তারপরে দেখা হবে কাস্ট, অর্থাৎ সে কাস্ট কি রয়েছে, এসসি এসটি ওবিসি নাকি ইউআর। যদি সে ইউআর হয়ে থাকে তাহলে সে বাদ পড়ে যাবে, কাস্ট অন্তর্ভুক্ত প্রার্থীদের সর্বপ্রথম তুলে ধরা হবে। এইভাবে পরপর সিলেকশনটা করানো হয়। এটা হলো 1 নম্বর পদ্ধতি। তো 1 নম্বর পদ্ধতিটা তোমরা আশা করি বুঝতে পারলে। প্রথমে দেখা হবে পার্সেন্টেজ, অর্থাৎ তার পার্সেন্টেজ কত রয়েছে। যদি সেম পার্সেন্টেজ হয় তাহলে তাকে সিলেকশন করার জন্য এজ লিমিটটা দেখা হবে। সেক্ষেত্রেও যদি বয়স সীমা একই হয়ে যায় তাহলে তাকে মেল না ফিমেল সেটা দেখানো হবে। সেক্ষেত্রেও যদি একই হয়ে যায় তাহলে চলে যেতে হবে তার কাস্টে, অর্থাৎ তার কাস্ট সার্টিফিকেটটা কি রয়েছে, এসসি এসটি নাকি সে বিলং করছে জেনারেল থেকে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে এখানে পরপর 4টি ধাপে প্রথম মেরিট লিস্টটা তৈরি করা হবে। এবার চলো আমরা দেখে নিই দ্বিতীয় টপিকটি। দ্বিতীয় টপিকটা কি হচ্ছে, তুমি এখানে অঙ্কিতা নামের মেয়েটি অ্যাপ্লাই করলো 1 নম্বর পোস্ট অফিসে, আর জয় নামের ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করলো 1 নম্বর পোস্ট অফিসে। তাহলে এবার দাঁড়াচ্ছে যে প্রথমে কি দেখা হবে, পার্সেন্টেজ। এখানে একজন অ্যাপ্লাই করেছে অঙ্কিতা নামের মেয়েটি 65%, আর এখানে একজন অ্যাপ্লাই করেছে ধরে নাও 90%। তাহলে এখানে কাকে সিলেকশন করা হবে, সে দুজনেই কিন্তু একই পোস্ট অফিসে রয়েছে। তাহলে অবশ্যই সেটা দেখার দরকার নাই সে ছেলে না মেয়ে, সে কোন ক্যাটাগরির সেটা দেখার দরকার নেই। এখানে যদি ইউআর ক্যাটাগরির জন্য সিট খালি থাকে তাহলে তাকে কিন্তু ইউআর হিসাবে নিয়ে নেওয়া হবে 90%। আর যদি দেখা হয় যে পোস্ট অফিসটা এসসির জন্য রয়েছে আর সে এসসি থেকে 65 নম্বরে বিলং করে অ্যাপ্লাই করেছে, আর অপরজন ইউআর থেকে
এসটি থেকে বিলং করেছে 90%, তাহলে সে 90% পেয়েও তাকে কিন্তু চাকরি দেওয়া হবে না, কারণ কোটাটাই রয়েছে এসসির জন্য। তাহলে এসসিতে যে যত হাইস্ট নম্বরে অ্যাপ্লাই করবে তাকে এখানে বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে দেখা হচ্ছে যে কাস্ট কি রয়েছে, অর্থাৎ যদি কোটা যদি এসসির জন্য খোলা থাকে তাহলে এসসির কাট অফ যদি সেখানে কম দাঁড়ায় তাও কিন্তু সে 65% নম্বরে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এটা হচ্ছে জিডিএসের মেরিট লিস্ট তৈরি করার একটা পদ্ধতি, যেটা কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে হয়তো দেখায়নি। আমি তোমাদের কিন্তু পুরোপুরি এটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সংক্ষেপে তোমাদের বলে দিই, চলো সংক্ষেপে এবার বলে দিই যে জিডিএস মেরিট লিস্ট তৈরি করার পদ্ধতিটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি একই পোস্ট অফিসে অ্যাপ্লাই করে এবং তাদের পার্সেন্টেজ যদি একই থাকে তাহলে তাকে প্রথমে দেখে নেওয়া হবে পার্সেন্টেজ, তারপরে এজ লিমিট, তারপরে সে মেল না ফিমেল, তারপরে কাস্ট। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে ক্যাটাগরি থেকে সিটটা খালি রয়েছে সেই ক্যাটাগরির যদি কোনো প্রার্থী কম নম্বরেও সেখানে অ্যাপ্লাই করে তাহলে তাকে সিলেকশন করে নেওয়া হবে। আর যদি ক্যাটাগরি যদি জেনারেলের জন্য উপস্থিত থাকে তাহলে যদি কেউ ব্যক্তি ইউআর থেকে 90% পেয়ে আবেদন করে আবার এসসি থেকে 90% আবেদন করে সেখানে কিন্তু ইউআরকে বেছে নেওয়া হবে। এটা হলো তোমাদের পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারলে যে শুধুমাত্র মাধ্যমিকের নম্বর থেকে কিন্তু বিবেচনা করা হচ্ছে না, এবার কিন্তু অনেকটাই কম নম্বরে তোমাদের সিলেকশন হবে, এটা আমরা আশা করতে পারি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তো এইভাবে তোমরা যদি ফিল আপ করে থাকো তাহলে অবশ্যই তোমাদের জন্য চাকরিটা নিশ্চিত হয়ে যাচ্ছে, যেখানে 90%-এর উপরে থেকেও চাকরি হবে না, আবার 60%-এও কিন্তু চাকরি পেয়ে যাবে। এটাই হচ্ছে জিডিএসের একটা গোপন ট্রিক্স। তো তোমরা যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে খুবই ভালো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাবে। তোমাদের সুবিধার্থে আরও অন্যভাবে সেটা পদ্ধতিটা নিয়ে আসবো যাতে তোমরা বুঝতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, কেন জিডিএস মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হয় প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে অজানা রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।